ওয়েলকাম টু মাই ক্লাস। আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমরা নিশ্চয়ই বাড়িতে আছো এবং খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করছো এবং ভালো আছো। আজকের পর্বে আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর একটি নতুন কবিতা নিয়ে আলোচনা করব। এর আগে তোমাদের প্রথম যে দুটি কবিতা অর্থাৎ রূপনারায়ণের কুলে এবং শিকার, এই দুটি কবিতা আলোচনা হয়েছিল। আর আজকে তোমাদের যে তৃতীয় কবিতা, নাগরিক কবি সমর সেনের লেখা মৌহার দেশ, এই মৌহার দেশ এই কবিতাটি আজকে তোমাদের আলোচনা হবে। তাহলে আর দেরি না করে আমরা আলোচনা শুরু করি। আজকের আলোচ্য কবিতা কবি সমর সেন রচিত মৌহার দেশ। আজকের আলোচনা পর্বটিকে আমি তিনটি স্তরে ভাগ করে নিয়েছি। প্রথমে কবি পরিচিতি, তারপরে কবিতার পংক্তিভিত্তিক বিশ্লেষণ, আর শেষে কবিতার যে শব্দগুলো আছে তার অর্থ এবং ভাবার্থ বিশ্লেষণ। যাই হোক, তাহলে আমি প্রথম স্তরে কবির পরিচিতি একদম সংক্ষিপ্তভাবে আলোচনা করব। কোন কবিতার যদি কবির পরিচয় আমরা সঠিকভাবে না জানতে পারি বা কবি কি ধরনের কবিতা রচনা করতেন সেই বিষয়ে যদি আমরা অনুমান না করতে পারি, তাহলে সেই কবিতাটি বুঝতে আমাদের যথেষ্ট কঠিন লাগে। তো যাই হোক, আমরা নাগরিক কবি সমর সেনের সম্পর্কে এবার আলোচনা করতে গিয়ে প্রথমেই বলতে পারি যে আধুনিক যুগে অর্থাৎ রবীন্দ্রনাথ উত্তর যুগে সমর সেন কিন্তু নিজস্ব ভাবধারার নিজস্ব বিশিষ্টতার মধ্য দিয়ে তার কাব্যশিল্পে বাংলা সাহিত্যে বিশেষ ভূমিকা পালন করেছেন এবং তার কবিতাগুলি তার নিজস্ব ভঙ্গিমায় উজ্জ্বল স্বাক্ষর রেখেছে। যাই হোক, কবির জন্ম 1916 খ্রিস্টাব্দের 10ই অক্টোবর কলকাতার বাগবাজারে, আর মৃত্যু 1987 খ্রিস্টাব্দের 23শে আগস্ট। কবির পিতা ছিলেন বিখ্যাত অধ্যাপক অরুণ চন্দ্র সেন এবং মাতা ছিলেন চন্দ্রমুখী দেবী। কবি সমর সেন স্বাধীনতা উত্তরকালের একজন উল্লেখযোগ্য বাংলা সাহিত্যের কবি এবং সাংবাদিক ছিলেন। তিনি বিখ্যাত সাহিত্যিক, ঐতিহাসিক এবং শিক্ষাবিদ দীনেশ চন্দ্র সেনের নাতি ছিলেন। কবি মূলত মার্ক্সীয় ভাবধারায় অনুপ্রাণিত ছিলেন এবং তার কবিতার মধ্যে সেই ভাবধারারও প্রতিফলন ঘটেছে। আমাদের আলোচ্য যে মৌহার দেশ কবিতাটি, তার প্রথম কাব্যগ্রন্থ কয়েকটি কবিতা যা প্রকাশিত হয়েছিল 1937 খ্রিস্টাব্দে, সেই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তাহলে আমি কবি সম্পর্কে তোমাদেরকে সংক্ষিপ্ত পরিচয় দিলাম। এছাড়াও আরো অনেক কিছু তার কাব্য, তার রচনাধর্মী আলোচনা করা যায় এবং তার কয়েকটি বিখ্যাত যে কাব্যগ্রন্থ এবং গ্রন্থগুলি আমি যদি বলি, তাহলে প্রথমেই বলা যায় কয়েকটি কবিতা। তার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশ হয়েছিল 1937 খ্রিস্টাব্দে, তারপরে গ্রহণ প্রকাশ 1940 খ্রিস্টাব্দে, নানা কথা 1942 খ্রিস্টাব্দ, খোলা চিঠি 1943 খ্রিস্টাব্দ, তিন পুরুষ 1944 খ্রিস্টাব্দ, আর সর্বশেষে তিনি তার আত্মজীবনীমূলক যে গ্রন্থ রচনা করেছিলেন তার নাম বাবু বৃত্তান্ত
প্রকাশ হয়েছিল 1978 খ্রিস্টাব্দে। তাহলে আপাতত আমরা কবি পরিচিতি এইটুকুই রাখছি। এরপরে আমি এই আলোচনা পর্বের যে দ্বিতীয় যে অংশ, অর্থাৎ যে মূল যে অংশ, সেই অংশটি নিয়ে আসবো। তোমরা খুব মনোযোগ দিয়ে শোনো। অর্থাৎ এবার আমি কবিতাটির প্রেক্ষাপট এবং কবিতাটির পংক্তি ভিত্তিক বিশ্লেষণ করব। দেখো, মৌহার দেশ কবিতাটির নামকরণের মধ্য দিয়ে আমাদের মনে হতেই পারে যে একটা নির্দিষ্ট কোনো দেশের কথা কবি এখানে উল্লেখ করেছেন, যা হয়তো আমাদের ভৌগোলিক মানচিত্রে এই দেশটির নাম আছে, যার নাম দিয়েছেন কবি মৌহার দেশ। কিন্তু আসলে আমাদের এই ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল। কারণ কবি এখানে মৌহার দেশ বলতে কোনো নির্দিষ্ট কোনো ভৌগোলিক মানচিত্রে অবস্থিত কোনো দেশের কথা বলেননি। কবির কল্পনায় একটি মনোজ্ঞ এবং শান্ত সৌন্দর্যে পরিপূর্ণ, প্রাকৃতিক যে নিস্তব্ধতায় পরিপূর্ণ একটি স্থানকে তিনি মৌহার দেশ নামে সূচনা করেছেন বা এখানে নামকরণ করেছেন। তাহলে মৌহার দেশ বলতে আমরা কবি কল্পিত একটি স্থানের কথা এখানে বলতে পারি। আচ্ছা, কি এই মৌহা? আমরা জানি যে মৌহা মানে এক ধরনের গাছ। এই মৌহা গাছকে বলা যায় যে মৌল ফুল, শুদ্ধ ভাষায় বলা যায় মৌল ফুল। এই মৌহা গাছের যে ফুল, যার রস দিয়ে খুব দামি যে মাদক প্রস্তুত হয়। সাধারণত আমরা এই মৌহার যে গাছগুলো দেখি তা আমরা বিভিন্ন মালভূমি অঞ্চলে, অর্থাৎ ছোটনাগপুর মালভূমির যে বিভিন্ন যে রুক্ষ অঞ্চলে এই মৌহা গাছগুলো জন্মায়। অর্থাৎ আমরা যাকে বলি সাঁওতাল পরগনা, আমাদের ম্যাপে যদি আমরা নিদর্শন দিই বা চিহ্নিত করি, তাহলে বলা যায় যে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়খণ্ডের কিছুটা অঞ্চল এই সাঁওতাল পরগনা বলে চিহ্নিত আছে। এবং এই সব জায়গায় দেখা যায় এই মৌহার গাছ এবং কিছুটা রুক্ষ প্রকৃতি। তো কবি আমরা ধরে নিতে পারি যে সেই রকম সাঁওতাল পরগনারই এখানে বর্ণনা করেছেন। তাহলে আমরা এইবার কবিতাটির পংক্তি ভিত্তিক যে বিশ্লেষণ আস্তে আস্তে আসব। তো প্রথমেই বলি, কবিতাটি দুটি অনুচ্ছেদে বিভক্ত। প্রথম অনুচ্ছেদটি কবির স্বপ্নবিলাসের প্রতিচ্ছবি ফুটে উঠেছে, আর দ্বিতীয় অনুচ্ছেদে কবির স্বপ্নভঙ্গের যে করুণ পরিণতি তাই ফুটে উঠেছে। তাহলে আমরা এবার আসি কবিতাটির পাঠের মাধ্যমে পংক্তি বিশ্লেষণ। মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্যোদয় একে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ। তাহলে কবি, নাগরিক কবি, শহরের তার যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রার মধ্যে তিনি কল্পনা করেছেন যে মাঝে মধ্যে যে সন্ধ্যাবেলা যে অন্ধকার আস্তে আস্তে নেমে আসছে, সেই সন্ধ্যার যে জলস্রোতে সারাদিন পরে যে ক্লান্ত সূর্য তা যেন অঙ্কন করে দেয় বা এঁকে দেয়, যা গলিত সোনা বা তরল সোনার যে উজ্জ্বলতা, সেই তরল সোনার উজ্জ্বল আলোর স্তম্ভের মতো। অর্থাৎ স্তম্ভ বলতে পিলার বা খুঁটি। তার মানে সন্ধ্যার যে রূপচ্ছবি কবি এখানে তুলে ধরেছেন, সেই সন্ধ্যার মধ্যে যেন মনে হচ্ছে সূর্যের যে স্বর্ণময় যে বর্ণ, তা গলিত সোনার মতো আলোর স্তম্ভ ফুটিয়ে তুলছে কবি কল্পনায়। তারপরে, আর আগুন লাগে জলে অন্ধকারে ধূসর ফেনায়। তাহলে আগুন লাগে জলে মানে সূর্যের যে আলো, তা যেন সেই সন্ধ্যার যে আবছা আলো আধারী যে অন্ধকার, তার ধূসর ফেনায় যেন হালকা লালাভ যে রক্তিম বর্ণ জড়িয়ে দেয়। সেই উজ্জ্বল স্তব্ধতায় শহরের ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসি। তাহলে কি বলছেন কবি? সেই উজ্জ্বল স্তব্ধতাই, অর্থাৎ সেই যে রক্তিম যে বর্ণ চারিদিকে ছড়িয়ে যাচ্ছে গলিত সোনার মতো উজ্জ্বলতায়, তার মধ্যে
মধ্যে যে নিস্তব্ধতা, সেই নিস্তব্ধতার মধ্যে কবিকে বিড়ম্বনায় ফেলছে কি ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে। ধোঁয়া মানে দূষিত বায়ু, শহরের যে দূষিত যে ধোঁয়া বা গ্যাস। বঙ্কিম কথার অর্থ কি বাঁকা, অর্থাৎ আঁকা বাঁকা। ধোঁয়া তো সরল রেখায় চলে না, ধোঁয়া আঁকা বাঁকা ভাবে চলে। তো সেই ধোঁয়ার যে আঁকা বাঁকা বিষাক্ত যে ধোঁয়া, তার যেন ঘুরে ফিরে কবির কাছে আসছে সেই নিস্তব্ধতাকে ভঙ্গ করবার জন্য। সেই প্রাকৃতিক যে কবির যে কল্পনা, সেই কল্পনাকে ভঙ্গ করবার জন্য। তাহলে সেই ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে কিসের মতো? শীতের দুঃস্বপ্নের মতো। শীতের দুঃস্বপ্ন কেন বলেছেন কবি? দেখো, এই বর্ণনাটাই কিন্তু তোমরা কোনো নোট বইয়ে পাবে না। এখানে আমি পরিষ্কার করার চেষ্টা করেছি যে শীতের দুঃস্বপ্ন বলতে আসলে কবি কি বুঝিয়েছেন। দেখো, সাধারণত শীতকালে আমরা কি করি, প্রচন্ড শীতে আমরা কি করি, লেপ মুড়ি দিয়ে রাত্রেবেলা ঘুমাই। এই লেপ মুড়ি দেওয়া অবস্থায় যখন আমরা রাত্রেবেলা কোনো দুঃস্বপ্ন দেখি, তখন আমরা ভয়তে আমাদের নিঃশ্বাস, গরম নিঃশ্বাস বেরোয় এবং তা লেপের মধ্যে বদ্ধ অবস্থায় যেন আমাদেরকে আরো অসহনীয় করে তোলে। আমরা তখন সহ্য করতে পারি না। তাহলে সেই শীতের যে দুঃস্বপ্ন, তা যেরকম অসহনীয়, কবির কাছে কিন্তু সেই শহুরে যে দূষিত যে বায়ুর যে নিঃশ্বাস, তা যেন শীতের দুঃস্বপ্নের মতো কবিকে সেই কল্পনাকে ভঙ্গ করছে। অর্থাৎ কি কল্পনা করছিল কবি? যে একটা প্রাকৃতিক যে সৌন্দর্যের যে কল্পনা, সন্ধ্যেবেলায় আস্তে আস্তে সূর্য ডুবছে, অস্ত যাচ্ছে, তার মধ্যে যে প্রাকৃতিক যে সৌন্দর্য কবির মনে ফুটে উঠছে, তা যেন শহুরে সেই যন্ত্র সভ্যতা যেন তাকে ভঙ্গ করছে। এইবার কবি আস্তে আস্তে তার সে কল্পনার রাজ্যের কথায় এসেছেন। কি বলছেন কবি? অনেক অনেক দূরে আছে মেঘ মদির মৌহার দেশ। অর্থাৎ কবির সেই গন্তব্যের জায়গা, কবি সেই আকাঙ্ক্ষিত যে দেশ, সেই দেশ কবির থেকে বহু বহু দূরে অবস্থান করছে। কবি কল্পনায় সেই দেশের যে চিত্র এখানে তুলে ধরেছেন কবি, তা সুন্দরভাবে ফুটে উঠেছে। অর্থাৎ বহু দূরে মেঘ মদির, অর্থাৎ মেঘে পরিপূর্ণ মহুয়ার দেশ কবির কাছে ফুটে উঠেছে। এইবার সেখানকার প্রাকৃতিক যে কল্পনা কবি করেছেন, প্রাকৃতিক সৌন্দর্যের যে কল্পনা কবি করেছেন, সেই বিষয়টিতে আসি। সমস্তক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য। সেই যে মহুয়ার দেশ কবির কল্পনায়, যা আমরা বলতে পারি সাঁওতাল পরগনার কথা, তো সেখানে যেন সমস্তক্ষণ দেবদারু গাছের যে দীর্ঘ রহস্য, দেবদারুর যে ছায়া, আলো অন্ধকারের যে রহস্য, তা যেন সেখানে ছায়া ফেলে। আর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। আর কি বলছেন কবি? যে সেই মহুয়ার দেশ থেকে অনেক দূরে রয়েছে সমুদ্র, এবং সমুদ্রে দেখবে রাত্রেবেলা যদি তোমরা সমুদ্রে দেখতে যাও বা ঘুরতে যাও, রাত্রেবেলা সমুদ্রের গর্জন আরো প্রকট হয়ে যায়। তাহলে সেই সমুদ্রের যে গর্জন, তা যেন রাতের যে নির্জনতা, যত রাত বাড়ে আস্তে আস্তে আমাদের পরিবেশ নিস্তব্ধ হতে থাকে, তো সেই নিস্তব্ধতাকে ভঙ্গ করে দেয় বা আলোড়িত করে। আমার ক্লান্তির উপরে ঝরুক মৌহা ফুল, নামুক মৌহার গন্ধ। কবি ক্লান্ত, কবি নাগরিক জীবনে থেকে থেকে একঘেয়েমি কাজের মধ্যে থেকে কবি ক্লান্ত হয়ে পড়েছেন। তাই কবি তার কল্পনার মাধ্যমে তিনি অনুভব করতে চেয়েছেন যে তার সেই অবসন্নতা, তার সেই ক্লান্তির উপরে যেন ঝরে পড়ুক মৌহার ফুল, অর্থাৎ মহুয়ার সেই সুগন্ধ। আর নামুক মহুয়ার গন্ধ। মহুয়ার কিন্তু গন্ধটাও খুব আকর্ষণীয় হয়। মহুয়া ফুলের একটা মানে অন্য ধরনের, তোমরা দেখবে যে আমাদের এই শরৎকালের দিকে বা শরৎকালের শেষে বা শীতকালের শুরুতে ছাতিম ফুল ফোটে। গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় ছাতিম গাছ আছে। সেই ছাতিম ফুলেরও গন্ধ খুব মোহনীয় এবং আমাদেরকে তীব্র আকর্ষণ করে। মহুয়ার ফুলও কিন্তু সেরকম তীব্র আকর্ষণ করে। আর কবি সেইটাই চেয়েছেন
যে কবির কল্পনায় যেন সেই মহুয়ার ফুল যেন তার ক্লান্তিকে দূর করুক, আর তার মহুয়ার গন্ধ যেন তার উপরে নেমে আসুক। তাহলে দেখো, আমরা এই প্রথম অনুচ্ছেদ যে ব্যাখ্যা করলাম, এখানে দেখলাম প্রথম থেকে শেষ পর্যন্ত কবি তার স্বপ্নের কথা এবং নাগরিক জীবন বা শহুরে জীবনে তার যে বিষণ্ণতা, তার যে অসহ্য অসহনীয় যে অবস্থা, সেখান থেকে কবি বেরোতে চেয়েছেন এবং মহুয়ার দেশে তিনি যেতে চেয়েছেন, যেখানে গিয়ে তিনি রাত্রি যাপন করবেন বা নিজের বিশ্রাম নেবেন। কিন্তু এখানে দ্বিতীয় অনুচ্ছেদে কিন্তু কবির সেই যে স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু ভঙ্গ হয়েছে। তাহলে আসি এবার দ্বিতীয় অনুচ্ছেদে। এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মহুয়া বনের ধারে কয়লার খনির গভীর বিশাল শব্দ। তাহলে কবি এখন তার স্বপ্নরাজ্যে এসে উপস্থিত হয়েছেন, কিন্তু সেখানে এসে তার কি হলো? সেখানে অসহ্য অসহনীয় নিবিড় অন্ধকার, সেই নিবিড় অন্ধকার মানে ঘন যে অন্ধকার, ইলেকট্রিসিটি নেই, সেই অন্ধকারের মধ্যে মহুয়ার যে ঘন বন, সেখানে যে কয়লার খনি গড়ে উঠেছে, সেই কয়লার খনি যে বিস্ফোরণ বা কয়লা তোলার যে বিকট যে বিশাল আওয়াজ, তা যেন কবিকে অসহ্য করে তুলছে। আর শিশিরে ভেজা সবুজ সকালে, অর্থাৎ শিশিরে ভেজা সবুজ সকাল কেন বলেছে? শীতকালের বর্ণনা কবি করেছেন। তাহলে সেই শীতকালে যে সকালবেলা উঠলে আমরা দেখি চারিদিকে ঘাস শিশিরে ভিজে গেছে, সেই চারিদিকে সবুজ। আসলে মহুয়ার দেশে তো প্রচুর গাছপালা রয়েছে, নাগরিক সভ্যতার থেকে সেখানে বহু দূরে সেখানে কবি এখন উপস্থিত হয়েছেন। তো সেই সবুজ সকাল শিশিরে ভেজা, সেখানে কবি দেখছেন সেখানকার অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। অর্থাৎ সেই মহুয়ার যে দেশ, যে কবি কল্পনার যে দেশ, সেই জায়গার যে অবসন্ন যে মানুষ, শ্রমজীবী যে মানুষ, যারা পরিশ্রান্ত, তাদের গায়ে দেখছে কয়লার খনির ধুলো মেখে রয়েছে। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে সাঁওতাল পরগনা বা এই পুরুলিয়া, ঝাড়খণ্ড, বিহারের যে অংশগুলো, অর্থাৎ ছোটনাগপুর মালভূমির যে অঞ্চলগুলো, সেখানে প্রচুর কয়লা খনি রয়েছে এবং সেখানে রুক্ষ প্রকৃতি। সেই প্রকৃতির মধ্যে যেরকম সৌন্দর্যও রয়েছে, কিন্তু সেখানকার যে বাসিন্দারা, সেখানকার মানুষের মধ্যে কিন্তু সেই সৌন্দর্যের কিন্তু ছবি পাওয়া যায় না। তাদের সেই সব শ্রমজীবী মানুষদের মধ্যে শ্রমের ছবি ফুটে ওঠে, তাদের অবসন্নতা গ্রাস করে, দারিদ্র তার মধ্যে দিয়ে তাদের দিন যাপিত হয়। তাহলে সেই কথাই কবি বাস্তব প্রেক্ষাপটে তুলে ধরেছেন যে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। ঘুমহীন সেখানকার যে কয়লার খনি শ্রমিকরা, তাদের বিনিদ্র রাত্রি কেটেছে কয়লার খনিতে কয়লা তুলতে তুলতে, শ্রম দানের মধ্য দিয়ে পরিশ্রম করতে করতে। তাই তাদের চোখ যেন ঘুমহীন। আর কিসের ক্লান্ত দুঃস্বপ্ন কবি প্রত্যক্ষ করেছেন, তা যেন তাদের চোখে যেন ফুটে উঠছে। এখানে ক্লান্ত দুঃস্বপ্ন বলতে 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 বোঝাতে পারি যে এখানে কবি সেই তাদের যে অনিশ্চিত যে জীবন, অর্থাৎ যে কয়লার খনিতে কাজ করছে, যদি কাজ না করতে পারে তাহলে তাদের কাজ হয়তো চলে যাবে, চাকরি চলে যাবে, তারা হয়তো নিঃস্ব হয়ে যাবে, তাদের জীবিকা অর্জনের আর কোনো উপায় থাকবে না। তাহলে সেই যে দুঃস্বপ্ন যেন তাদের ক্লান্ত শরীরের মধ্য দিয়ে ফুটে উঠছে। আর সারা রাত ধরে তারা প্রচন্ড পরিশ্রমের মধ্য দিয়ে সেখানে কাজ করে, তাই তাদের চোখ যেন ঘুমহীন। তাহলে দেখো, কবিতাটির বিষয়ের মধ্যে আমরা দুটি বিপরীত মেরুর ছবি ফুটে উঠতে দেখি। প্রথমে কবির স্বপ্নের যে ছবি, অর্থাৎ স্বপ্ন দেখছেন, কবির যে কল্পনা, সেই কল্পনার মধ্য দিয়ে কবি তার একটি কল্পিত রাজ্য বা কল্পিত দেশ মহুয়ার দেশের প্রতিচ্ছবি কবি তুলে ধরেছেন, সেখানে কবি যেতে চেয়েছেন। আর দ্বিতীয় অনুচ্ছেদে কবি যখন বাস্তবে সেখানে এসে উপস্থিত হয়েছেন, সেখানে তার যে স্বপ্ন ভঙ্গ
হলো, অর্থাৎ যা তিনি ভেবেছিলেন তা সম্পূর্ণভাবে মিলল না, সেখানে মানুষের মধ্য দিয়েও কিন্তু সেই যন্ত্র সভ্যতার সেই ছবি, অর্থাৎ কবি চেয়েছেন যান্ত্রিক সভ্যতা থেকে দূরে চলে যেতে, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য থাকবে, কিন্তু সেই প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যেও কিন্তু সেখানে সেই কয়লার খনির যে বিশাল আওয়াজ, সেখানেও শ্রমজীবী মানুষদের যে পরিশ্রম, তাদের যে ঘুমহীন চোখ, তাদের যে জীবনের অনিশ্চয়তা, সবকিছু দেখে কবির কাছে অসহ্য লেগেছে। অর্থাৎ কবি যা ভেবেছিলেন তা কিন্তু এখানে দেখা গেল না। তাহলে বোঝা গেল কবিতাটির মূল বিষয়বস্তু। এবার আমরা আজকের আলোচনার যে তৃতীয় স্তর, অর্থাৎ মৌহার দেশ কবিতার যে শব্দ এবং অর্থ বা ভাবার্থ, এই আলোচনা করব। দেখো, মৌহা কথা, অর্থাৎ মৌহা মানে কি? মৌল ফুল, যার রস দিয়ে মাদক প্রস্তুত হয়। মৌহার দেশ বলতে এখানে বলা যায় সাঁওতাল পরগনা, মূলত বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়খণ্ডের অঞ্চল নিয়ে এই সাঁওতাল পরগনা গড়ে উঠেছে। অলস মানে কি? ক্লান্ত, অবসন্ন। জলস্রোত মানে কি? জলের ধারা বা জলপ্রবাহ। সূর্য তো মানে জানো, সূর্যর অন্য অর্থ হলো রবি, ভানু, আদিত্য ইত্যাদি। অলস সূর্য বলতে এখানে কবি বুঝিয়েছেন দিনের শেষে অস্তগামী সূর্যের তেজহীন মৃদু আলোকে উদ্দেশ্য করে সূর্যকে কবি অলস বলেছেন। বঙ্কিম মানে কি? বাঁকা, আঁকা বাঁকা। ধূসর মানে কি? ছাই রং বা পাণ্ডু বর্ণ। স্তব্ধতা মানে কি? স্তব্ধ হয়েছে এমন বা নিশ্চল। দুঃস্বপ্ন মানে খারাপ কোন স্বপ্ন। ধোয়া বলতে এখানে কবি বুঝিয়েছেন দূষিত বায়ু, যা শিল্প সভ্যতার প্রতীক। শীতের দুঃস্বপ্ন বলতে কবি বুঝিয়েছেন যে শীতকালে লেপ মুড়ি দিয়ে ঘুমানোর সময় কোনো দুঃস্বপ্ন দেখলে যখন গরম নিঃশ্বাস লেপের মধ্যে থেকে বের হতে না পারে এবং আমাদেরকে খুব অশনীয় অবস্থার মধ্যে ফেলে দেয়, সেই অবস্থাকে কবি শীতের দুঃস্বপ্ন বলেছেন। মৌহার দেশ এখানে সবুজ সভ্যতার প্রতীক। অসহ্য নিবিড় অন্ধকার, অর্থাৎ যে অন্ধকার অসহনীয় এবং দুর্ভেদ্য। ধুলোর কলঙ্ক মানে সম্মানহানি বা সম্মানহীন জীবনযাত্রা। মদির মানে মত্ততা জনক, যাতে আবেশ লাগে এমন আর নেশাচ্ছন্ন। দেবদারু এক ধরনের গাছ, সাধারণত পাহাড়ি অঞ্চলে দেখা যায়। রহস্য মানে গূঢ় তাৎপর্য বা দুর্বোধ্য। সমুদ্র মানে তোমরা সকলেই জানো সাগর বা সিন্ধু। দীর্ঘশ্বাস মানে শোক, হতাশা ইত্যাদি। নিঃসঙ্গতা মানে একাকিত্ব বা সঙ্গীহীনতা। কয়লা মানে মাটির তলায় যে খনিজ যে পদার্থ, যা আমাদের অঙ্গার বলা যায়, দাহ্য বস্তু বলা যায়। খনি অর্থাৎ উৎপত্তি স্থান, যেখানে আকরিক উৎপন্ন হয়। অবসন্ন মানে অবসাদগ্রস্ত বা শ্রান্ত। কলঙ্ক মানে দাগ বা চিহ্ন। মূলত আমি যে প্রধান শব্দগুলোরই এখানে অর্থ বিশ্লেষণ করলাম। তাহলে আজকে আমরা কিন্তু আলোচনা করলাম আমাদের দ্বাদশ শ্রেণীর তৃতীয় যে কবিতা, নাগরিক কবি সমর সেনের রচিত মৌহার দেশ। খুব সুন্দর একটি প্রাকৃতিক সৌন্দর্য পরিপূর্ণ কবিতা, এবং সেই কবিতার মধ্যে দিয়ে কবির যে অনুভূতি তা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আর এর পরবর্তী পর্যায়ে, অর্থাৎ পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব তোমাদের এই কবিতার যে সম্ভাব্য রচনাধর্মী প্রশ্ন। এই প্রসঙ্গে আবার বলি যে তোমাদের কিন্তু পাঠ্য যে কবিতাগুলো বা যে গল্পগুলো আলোচনা হচ্ছে,
যে এমসিকিউ যে প্রশ্নগুলো সেগুলোর জন্য কিন্তু আমি আলোচনা করছি না, কারণ এগুলো আলোচনা করে অযথা সময় নষ্ট করা মানে বৃথা। অর্থাৎ এই এমসিকিউ প্রশ্ন বা 1 নম্বরের যে প্রশ্নগুলো তার জন্য কিন্তু কবিতা বা গল্পগুলো ভীষণ খুঁটিয়ে পড়তে হবে। যে কোনো লাইন থেকে যে কোনো শব্দের থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, তাই তার কোনো নির্দিষ্ট সাজেশনও করা যায় না বা নির্দিষ্ট কোনো আলোচনা করে বোঝানোও যায় না। অর্থাৎ আমি যা সাজেশন দিলাম সেগুলো নাও আসতে পারে, আবার যা আলোচনা করলাম না সেগুলোই আসলো। তাই তোমাদের এমসিকিউ কোশ্চেন বা 1 নম্বরের যে কোশ্চেন গুলো তার জন্য কিন্তু তোমাদের পাঠ্যগুলো ভীষণ ফুটিয়ে পড়তে হবে এবং পংক্তি ভিত্তিক বিশ্লেষণগুলো মনে রাখতে হবে। যাই হোক, আমি তাহলে পরের পর্বে আসবো মহুয়ার দেশ কবিতার যে সম্ভাব্য যে রচনাধর্মী যে প্রশ্নগুলো সেই নিয়ে উত্তর পর্ব আলোচনা করব। তো আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং বাড়িতে মনোযোগ দিয়ে পড়াশুনো করো। আজ যদি আজকের এই ক্লাসটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর শেয়ার করো, যাতে অন্য বন্ধুদের প্রয়োজনে লাগে, তাদের কাজে লাগে। আর যদি মনে করো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ, নমস্কার।